জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে ফরেনসিক্স যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম, দুদকের ৩ মামলায় আসামি শেখ হাসিনা, রেহানা, ববি, টিউলিপ সহ ৪৩ জন। কয়েকদিনের উত্তেজনার পর অনেকটা স্বাভাবিক সীমান্ত পরিস্থিতি, দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব। সার্বভৌমত্বকে দুর্বল করে ভারতকে বেড়া নির্মাণের সুযোগ দেন শেখ হাসিনা, অভিযোগ রিজভির। খালেদা জিয়ার অবস্থার উন্নতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার আশ্বাস উপাচার্যের, এবার শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও। এবং ভারতের প্রয়াগরাজে হিন্দু সম্প্রদায়ের মহাকুম্ভ মেলা শুরু, প্রথম দিনেই ভক্তদের ঢল, পবিত্র জলে স্নান করবে ৪০ কোটি মানুষ। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন টিএমটিআর সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত গুরুত্বপূর্ণ অনেকের কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। তাদের আবেদনের ভিত্তিতে এই কল রেকর্ড সিআইডি ল্যাবে বিশ্লেষণের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। কোনো চাপেই মাথা নত নয়, আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। জুলাই আগস্ট গণহত্যা, গুম, নৃশংসতা যে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে তা নিয়ে একাধিক মামলা হয়েছে ট্রাইব্যুনালে। গণহত্যার বিভিন্ন ডিজিটাল এভিডেন্স ফুটেজ বের করতে তৎপর পুরো তদন্ত সংস্থা। সোমবার একটি মামলার শুনানিতে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার সময় কিভাবে নির্দেশ দিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত কল রেকর্ড, ইলেকট্রনিক নানা তথ্য হাতে এসেছে প্রসিকিউশনের, যা যাচাই বাছাই করতে চাওয়া হয় আদালতের অনুমতি। পরে আদালত তদন্ত সংস্থাকে তার যাচাই বাছাইয়ের অনুমতি দেন। আপনারা জানেন, বিভিন্ন ভয়েস রেকর্ডিং যেগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, এগুলো অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে যে ভয়েস ক্লিপিংগুলো নিয়েছি, এগুলো যাচাই করার জন্য আমরা সিআইডির প্রতি একটা নির্দেশনা ট্রাইব্যুনালে চেয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন। পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর, জানান শুধু অডিও রেকর্ড না, বিভিন্ন ভিডিও ফুটেজ, মেসেজ সহ ডিজিটাল এভিডেন্স যাচাই বাছাইয়ের জন্য আবেদন করা হয়। বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। কোনো চাপেই মাথা নত নয়, আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই, প্রসিকিউশন এজেন্সি কোনো চাপের মুখে নেই, এবং কোনো চাপ যদি আসেও এই ট্রাইব্যুনাল অথবা তদন্ত, অ্যাটলিস্ট আমার তদন্ত সংস্থা বা আমার প্রসিকিউশনের পক্ষ থেকে বলতে পারি, আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা প্রত্যেক প্রসিকিউটর এবং আমরা যারা এর সাথে আছি, আমরা দেশ জাতি আইনের প্রতি কমিটেড। আমরা আইন অনুযায়ী যা হওয়া উচিত, যা করা উচিত সেটা আমরা করব। কোনো চাপের কাছে এই প্রসিকিউশন নতি স্বীকার করবে না। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যায় জড়িত 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দাঁড়াও, এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 3 মামলায় জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তা সহ আসামি করা হয়েছে 47 জনকে। সোমবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান। ফজদা আদিত্যের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে 3টি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পৃথক 3 মামলায় প্রধান আসামি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। সেই সঙ্গে আসামি করা হয় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকিকে। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জনাব রেহানা সিদ্দিক
তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, পূর্বাচল নতুন শহরের সেক্টর 27-এর কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের পূর্বাচল নতুন শহরের প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এই বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে হওয়া 3 মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজুকের কর্মকর্তা সহ আসামি করা হয় 47 জনকে। আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। সোমবার আবু সাইদের ভাই রমজান আলী প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় রংপুরে একটি মামলা হলেও ট্রাইব্যুনালে বিচার চলতে বাধা নেই। ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। চিফ স্যারের কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত, এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাইদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে। আবু সাইদ হত্যাকাণ্ড একটি দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। তো আমরা এই বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনো আবু সাইদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। কুমিল্লা সীমান্তের পুকুর পাড়ে কাঁটাতারের বেড়া তুলতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে তারা। বিজিবি বলছে, দুপক্ষের সমঝোতার ভিত্তিতেই চলছে বেড়া নির্মাণ। এদিকে কয়েকদিনের উত্তেজনার পর স্বাভাবিক লালমনিরহাট সীমান্ত। সুমন কবির, জামাল বাদশার তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পুকুরটির 1/3 ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোছল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। সেই পুকুর পাড়েই বেড়া তুলছে বিএসএফ। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহপুর সীমান্তের পুকুরটির কাছেই সতর্ক অবস্থানে আছে বিজিবির টহল দল। অন্যদিকে বিএসএফ এর উপস্থিতিতে চলছে বেড়া নির্মাণের কাজ। বিএসএফ এর এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। না, আমরা তার কারণে বেড়া 20 গজের ভিতরে দিতেছে, আমরা তো খারাপ লাগতেছে। আন্তর্জাতিক রায় আছে 150 গজ দূরে তার কারণে বেড়া, আর এই জায়গায় দিতেছে মাত্র 20 গজের ভিতরে। এদেরকে আমরা উপকার কি? আমরা তো ক্ষতি হইতেছে। আমরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দেয়, তারা এই সুযোগটা দিতেছে না। বন্দুক দেখায় বা গুলি করে দিব, সরে যাইতে বলে। তো 20 গজের ভিতরে বেড়া দিলে তো আমরা অত্র এলাকার মানুষ একটু বিপদে পড়বো। কেন? এইদিকে হাঁটাচলা করা যাবে না। হাঁটাচলা করতে গেলে মনে করেন গুলি দিব বা ধমকাইতে আছে, জমি জামা আছে, এটাও ব্যবহার করা যাবে না। আমাদের বর্ডারে যে বেড়া হইতে আছে, তো আমরা তো আত্মীয় স্বজন ইন্ডিয়া এদিকে এদিকে আসিল, এতদিন তো কথাবার্তা বলছি। এখনও একটু বেড়া হয়ে যাওয়ার পরে কথাবার্তা বলতে হয় না। তবে বিজিবি আছে, ইনশাল্লাহ আমরা এই নিরাপদে করতে পারি। বিজিবি আমরা করে দিয়ে সুযোগ করে দিতে আছে।
তবে বিজেপি বলছে দুই পক্ষের সমঝোতাতেই বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে কাজ করলে বাধা দেয়া হবে। হ্যাঁ, চুক্তিতে আমরা যেরকম পেয়েছি যে আখাউড়া 150 গজের ভিতরে আখাউড়ার ওখানে একটা রেলওয়ে প্রজেক্ট আছে, সেটা আমরা করব। আর চুক্তিতে একইভাবে বলা আছে 150 গজের ভিতরে ইন্ডিয়া এখানে বিএসএফ কাঁটাতারে বেড়া দিবে। তো 150 গজের ভিতরে দুইটা, একটা বাংলাদেশের ভিতরে স্থাপনা হবে আর একটা ইন্ডিয়ার ভিতরে এই কাঁটাতারে বেড়া হবে। তো সেই চুক্তি অনুযায়ী কাজটা করছে, এখানে অবৈধ কোনো কিছু হচ্ছে না। এদিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘরে কয়েকদিনের উত্তেজনার পর সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্ত উত্তেজনা নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের ANI, NDTV সহ বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ হাইকমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট 5টি স্থানে বেড়া দেওয়ার চেষ্টা করছে অভিযোগে গতকাল রোববার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। এদিন বিকেল 3টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় 45 মিনিট ধরে তার বৈঠক হয়। এরপর দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারতকে সীমান্তের 160 স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ দিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিবাদ আর নির্মমতা দিয়ে শেখ হাসিনা ভারতের সেবাদাস হিসেবে কাজ করেছেন। স্বৈরাচারের ধ্বংস করে দেয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের লক্ষ্যেই বিএনপি 31 দফা দিয়েছে বলে জানান রিজভী। সাইফুর রিপনের প্রতিবেদন। রাজধানীর মিরপুরের আরামবাগ আবাসিক এলাকায় রূপনগর থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফার কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মশালায় অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায় হয়েছে, তাকে আর ফিরে আসতে দেয়া যাবে না। বাংলাদেশ যখন নতুন ভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কিন্তু এই স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ প্রতিষ্ঠানগুলোকে টেনে তোলার জন্য, পুনর্গঠন করার জন্যই কিন্তু আমাদের এই 31 দফার কর্মসূচি দেওয়া হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে 2010 সাল থেকে ভারতকে দেশের স্বার্থ বিরোধী অসম সুবিধা দিয়ে এসেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে 160টি জায়গায় কাঁটাতারের বেড়া, জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী। ভরণ পোষণ কমপক্ষে আমরা বলেছি যে পরিবারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটতে পারছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। দেশের খোঁজ খবর নেয়ার পাশাপাশি জনগণের পাশে দলের নেতা কর্মীদের প্রতি নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। সাইফুর রিপনের আরও একটি রিপোর্ট দেখব আমরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের আশ্বাস দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এতে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। দর্শক, এই নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে তারা। এর আগে গণ অনশনের পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর হাতে দেয়া আর আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে রোববার লাগাতার কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে অনশনের পাশাপাশি ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করে তারা। গণ অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 20 জন শিক্ষার্থী। তারা বলছেন আবাসন সংকট থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা জীবন। এই সরকার আমাদের শিক্ষার্থী বান্ধব সরকার, তো আমরা চাই খুব তাড়াতাড়ি আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হোক। আমাদের প্রশাসন থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাই নাই, যার কারণে আমরা এখনো সেই অনশনে আছি। আনুমানিক 20 জন এখন পর্যন্ত হসপিটালাইজড। আমরা হসপিটালে ছিলাম, কিন্তু আমরা পরবর্তী কর্মসূচির জন্য আমরা মূলত এখানে আসছি। শিক্ষার্থীদের অনশন ভাঙতে কয়েক দফায় চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আন্দোলনের সঙ্গে একাত্মতা জানায় শিক্ষক সমিতি। গতকাল আমাদের শিক্ষার্থীরা যে অনশনের ডাক দিয়েছিল, আমরা সমিতির পক্ষ থেকে সেই গণ অনশনে আমরা অংশগ্রহণ করেছি এবং গতকালকেও আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক একাত্মতা পোষণ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও জানায় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে নতুনভাবে কাজ শুরুর লক্ষ্যে আগামী বুধবার যৌথ সভা ডাকা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে দ্বিতীয় ক্যাম্পাস আর্মিকে দিয়ে করাতে হবে, আমরা এখানে দায়িত্বশীল হওয়ার পরপরই সেই কাজটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে দাবি মেনে নিতে 1 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে সচিবালয় অভিমুখে যাত্রার হুঁশিয়ারি দেয় তারা। আমরা অনশনরত থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 1:30 পর্যন্ত সময়ের মধ্যে কোনো ধরনের চিঠি যদি না আসে, বসার চিঠি যদি না আসে, তবেই আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করব। পরে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান উপাচার্য। আমি তাদেরকে মুভমেন্ট থেকে সরে যাওয়ার, যেহেতু তাদের মূল দাবিটা বাস্তবায়ন হয়েছে, মূল দাবিটা সরে যাওয়ার জন্যই অনুরোধ জানাবো এবং আমাদের সাথে কাজ করার জন্য অনুরোধ করব। আমরা ওদের সাথেই কাজ করব। নির্ধারিত সময় শেষে বিকাল 4টায় সচিবালয় অভিমুখে যাত্রা করেন শিক্ষার্থীরা। সচিবালয় পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আমরা সংবাদ সন্ধ্যায় আছি। 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে দর্শক আমাদের সহকর্মী NI নাহিদ। নাহিদ, এখন আসলে সচিবালয়ের সামনের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে কি বলছেন শিক্ষার্থীরা? ধন্যবাদ জ্যোতি। যেমনটা আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি সচিবালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের 3 দফা দাবিতে, এবং তারা আজকে কিছু সিদ্ধান্ত নিয়ে এখন ক্যাম্পাসের দিকে যাচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর মাধ্যমে জানতে চেষ্টা করব আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের কর্মসূচি সম্পর্কে আমাদের একটু জানাবেন। আমাদের সচিবালয় বা ইউজিসির কাছে 3টি দাবি ছিল। ইউজিসি কর্তৃক আমাদেরকে লিখিত চিঠি দেওয়া হয়েছে যে বুধবার মিটিংয়ের মাধ্যমে আমাদের প্রথম 2টি দাবি গিয়ে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। দ্বিতীয় দাবিটি আমাদের 2টি হল ভাইদের বসবাসের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে, আর 70% আবাসন ভাতা আদৌ তারা দিবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এই জন্য আমরা মূলত গিয়ে আমার অনশন কর্মসূচি প্রত্যাহার করে এই সচিবালয় থেকে ক্যাম্পাসের দিকে ফিরত যাচ্ছি। বাট ক্যাম্পাস শাটডাউন থাকবে বুধবার পর্যন্ত, যাতে বুধবার যে কর্মসূচি আসবে এই কর্মসূচির ভিত্তিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এখন কি আপনারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন? আর কর্মসূচিতে আর কি আছে? হ্যাঁ, এখন আপাতত আমাদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হলো, এবং ক্যাম্পাস পুরোপুরি ক্লাস পরীক্ষা বর্জন থাকবে, ক্যাম্পাস পুরোপুরি শাটডাউন থাকবে। বুধবার মিটিং এর মাধ্যমে যে রূপরেখা বাস্তবায়ন হবে, এর পরবর্তীতে আমাদের কি কর্মসূচি হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। যেমনটি তিনি বলছিলেন, শিক্ষার্থীরা এরই মধ্যে সচিবালয় থেকে ত্যাগ করে ক্যাম্পাসের দিকে যাচ্ছে। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ।